দেওয়ালে পিঠ থেকে গেছে পিসিমণির, আর একটু হলেই দেওয়াল ভেঙে পড়বে। আর এই অবস্থায় যত খুশি মিথ্যে কথার ফুলঝুরি ছড়াচ্ছেন, যত খুশি মিথ্যে কথা বলে যাচ্ছেন। তিনি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন, মানুষের কাছ থেকে এখন সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, আর মানুষকে তাই ভুল বোঝাবার চেষ্টা করে যাচ্ছেন। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করবেন এবং প্রতিবেদন যদি ভালো লাগে শেয়ার করবেন এবং অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পিসিমণির যে দেওয়ালে পিঠ থেকে গেছে তা তাদের যে ভোটার তালিকা, মানে এই প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন, তা থেকেই পরিষ্কার হয়ে গেছে। ৭৪ জন এমএলএকে এবার টিকিট দেওয়া হয়নি। উন্নয়নের তো জোয়ার বইছে রাজ্যে, উন্নয়ন তো প্রচুর করেছেন, তাহলে ৭৪ জন এমএলএর টিকিট দিলেন না কেন? জানেন এ নিয়ে বিক্ষোভ হবে, সেই বিক্ষোভ সামাল দিতে হবে, কিন্তু তা সত্ত্বেও ৭৪ জন এমএলএর টিকিট দেননি। তার কারণ তিনি বুঝতে পেরেছেন যে রাজ্যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে। তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি হাওয়া বুঝতে পারেন। তিনি বুঝেছেন যে এবার ক্ষমতায় আসা খুব কঠিন, তাই তাকে ৭৪ জনের নাম বাদ দিয়ে সেখানে নতুন নাম ঢোকাতে হয়েছে। তিনি বলতেন না যে সব কেন্দ্রে তিনিই প্রার্থী, একটা কলা গাছ দাঁড় করালেও সেখানে তৃণমূলের সেই প্রার্থী জিতে যাবেন, কারণ তিনি ২৯৪টা কেন্দ্রের প্রার্থী। সব কেন্দ্রে কিন্তু তিনি এখন আর প্রার্থী বলতে পারছেন না, কারণ নন্দীগ্রামে তিনি হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে। এবার সেই শুভেন্দু অধিকারী তাকে হারানোর জন্য তার গড় ভবানীপুর এসেও দাঁড়িয়েছেন, একেবারে শ্বাস ফেলছেন, তার উপরে প্রচার শুরু করে দিয়েছেন, কিন্তু পিসিমণি এখনো প্রচার শুরু করতে পারেননি। তিনি দিন দেখে, মানে ঈদের পরে করবেন। আজ ঈদ হয়ে গেল, এবার তিনি কাল থেকে কর্মী বৈঠক, তারপরে সোমবার থেকে তিনি প্রচারে নামবেন। দলের কর্মীরাও সেভাবে এখনো প্রচারে নামেনি, কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে মহাবিক্রমে প্রচারে নেমে পড়েছেন। বহু মানুষ তার এই প্রচার মিছিলে অংশগ্রহণ করছেন, শয়ে শয়ে বিজেপি কর্মীরা তার সঙ্গে প্রচারে যাচ্ছেন। এই অবস্থায় আরও দিশেহারা হয়ে গেছেন, তাই তিনি যত পারছেন ভুল ভাল বকছেন। আর সব থেকে বিপদে ফেলেছে তো নির্বাচন কমিশন, আপনারা জানেন। কোনটাতে ফেলেছে বলুন তো? সেই এসআইআর ৫৮ লক্ষের নাম বাদ গেছে, আবার আরও কত নাম বাদ যাবে। তো সেই ৫৮ লক্ষের নাম বাদ যাওয়াতে তিনি আরও চাপে পড়েছেন। ফলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন এবং মিথ্যে কথার ফুলঝুরি ছোটাচ্ছেন। তিনি বলছেন যে নোটিফিকেশন জারি না করেই রাজ্যের অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে তিনি তো একেবারে ছোটবেলার থেকে রাজনীতি করছেন, বহুবার ভোটে লড়েছেন, তিনি তো ভোটের নিয়মকানুন জানেন। তাহলে তিনি কথা বলছেন কেন যে নোটিফিকেশন জারি হয়নি? নোটিফিকেশন জারি মানে কি? কবে ভোট হবে, কবে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, কবে উইথড্রল, এই যে সমস্ত বিষয়, এটাকেই তো ভোটের নির্ঘণ্ট ঘোষণা, সেটা তো হয়ে গেছে। এবং নির্বাচন কমিশনার তো রোববার সে ১৫ তারিখ বলে দিয়েছেন যে আজ এখন থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল। তো নির্বাচন কমিশন তো সেই অনুযায়ী কাজ করছে, অথচ উনি বলছেন এখনো নোটিফিকেশন জারি হয়নি। আসলে উনি জেনে শুনেই মানুষকে এখন ভুল বোঝাচ্ছেন। তিনি একটা সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন। তিনি বলছেন রাজ্যে
অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে। কোথায়? আপনারা কিছু বুঝতে পারছেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, রাষ্ট্রপতি এই রাজ্য চালাচ্ছেন? রাষ্ট্রপতি শাসন মানে কি? রাজ্যপালের শাসন। ওই লোকভবন থেকে রাজ্যপাল এই প্রশাসনকে চালাবেন। তো রাজ্যপাল কি এই সমস্ত চিফ সেক্রেটারি, তারপরে হোম সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজি, তাদের কি নির্দেশ দিচ্ছেন যে কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে? অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে গেছে। একটা জিনিস হয়, সেটা হচ্ছে অলিখিত এমার্জেন্সি হয়। এই কেউ কথা বলতে পারবে না, সমালোচনা করতে পারবে না, মুখ্যমন্ত্রীর অপছন্দের পোস্ট করতে পারবে না, সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করা চলবে না, সঙ্গে সঙ্গে পুলিশ ধরে নিয়ে যাবে, ইউটিউবে সমালোচনা করা যাবে না। সেটা একটা বোঝা যায় যে এটা অলিখিত ইমার্জেন্সি চলছে। কিন্তু অলিখিত রাষ্ট্রপতি শাসন জারি হয়? কিন্তু সেটা তিনি বলছেন। তিনি কি মানুষকে খুব বোকা ভাবেন? আমার মনে হয় তিনি ঠিকই ভাবেন, কারণ তার এই কথায় তো একটা অংশ প্রভাবিত হয়। তারপর তিনি বলছেন যে এই যে সব অফিসারদের নিয়ে নেওয়া হচ্ছে, এদের নাকি নেওয়ার ক্ষেত্রে যাদেরই নেওয়া হবে আগে জানাতে হবে, তারপরে চিঠি দিতে হবে এবং রাজ্যের তরফে 3টে নাম চাওয়া হবে, তার থেকে একটা বেছে নেবেন। কিন্তু এরকম কোনো নিয়ম নেই। উনি নিয়মের বাইরে গিয়ে এসব বলার চেষ্টা করছেন এবং বলছেন যে এই যে সব অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে, এতে নাকি প্রশাসনিক ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা ভেঙে পড়বে এবং এখন দুর্যোগের সময় দুর্যোগ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। আচ্ছা, যাদের আনা হয়েছে তারা কি অযোগ্য? আর যাদের সরানো হয়েছে সেই পদগুলো কি ফাঁকা পড়ে রয়েছে? 24 ঘন্টার মধ্যেই তো সেই পদগুলো পূরণ হয়ে গেছে এবং যাদের সেখানে বসানো হয়েছে তারা তো সব যোগ্য অফিসার, তারাও তো সব রাজ্যের বিভিন্ন বিভাগে তারা কাজ করতেন। অভিজ্ঞ সেই অফিসারদের বসালে তারা কি কোনো এই বিপর্যয়ের মোকাবিলা করতে পারবেন না যদি কিছু হয়? কিন্তু তিনি বলছেন যে সব কিছু ভেঙে পড়বে। তা এদের বলতে চাইছেন এরা অযোগ্য? আর যোগ্য তারাই যারা তার পছন্দের অফিসার ছিলেন, তার পছন্দের মতো কাজ করতেন। তা তিনি সেটা না বলে বলছেন যে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে। এটাও একটা মিথ্যে কথা, চরম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলে যাচ্ছেন। আবার বলছেন এমার্জেন্সি চলছে। কত বলবো, কি সব ভুলভাল কথা বলছে। আজ ঈদের অনুষ্ঠানে রেড রোডে ধর্মতলায় সেখানে গিয়ে বলে দিলেন প্রধানমন্ত্রী নাকি সব থেকে বড় অনুপ্রবেশকারী। আচ্ছা, এই কথা কেউ বলতে পারে? প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলা যায়, কিন্তু উনি বলতে পারেন। কোনো ট্যাক্স লাগে না তো ওনার, ট্যাক্স বসায়নি মুখে, ফলে উনি যা খুশি তাই বলে দেন। আর কেউ সমালোচনাও করে না, কোনো দলও কিছু বলে না, নির্বাচন কমিশনও চিঠি দিয়ে প্রতিবাদ করে না। আসলে সবাই বোধহয় ব্যাপারটাকে পাত্তা দেয় না যে কী সব ভুলভাল বলছে, পাগলের প্রলাপ বলে ধরে নেয়। কিন্তু কি জানেন, আমার ধারণা মুখ্যমন্ত্রী যেসব কথা বলেন না, তার একটা মানে আমাদের এই সমাজের একটা বড় অংশে তার প্রভাব পড়ে। তারা মুখ্যমন্ত্রীর কথাকেই না বেদবাক্য বলে মনে করে, তাই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলোকে তারা বিশ্বাস করেন। আর মুখ্যমন্ত্রী জেনে শুনেই এই সব কথা বলেন এবং যত তিনি এই চাপে পড়ছেন, নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপে, বিভিন্ন পদক্ষেপে তিনি যত কোণঠাসা হচ্ছেন, ততই তিনি ভুলভাল বকতে শুরু করে দিয়েছেন, তত তিনি মিথ্যে কথা বলছেন। এই যে মিথ্যে কথা, তার যে নির্বাচনী ইস্তেহার, সেখানেও তো মিথ্যে কথার ফুলঝুরি। কি বলা হয়েছে? বলা হয়েছে
এবার ক্ষমতায় এলে এই স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবেন এবং স্মার্ট ক্লাসরুম তৈরি করবেন। ভাবুন, 2011 সালে যখন ক্ষমতা এসেছিল সেই সময়ও কিন্তু নির্বাচন ইস্তাহারে এই কথাগুলোই ছিল। 11-র পরে 16-তে এসছেন, একই জিনিস, 16-র পরে 21, একই জিনিস প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। আবার তাকে বলতে হচ্ছে স্মার্ট ক্লাসরুম করবেন। তা এতদিন কেন করেননি? আসলে উনি যা বলেন তা করেন না। আবার এই ইস্তাহার প্রকাশের সময় উনি কি বললেন? বললেন সব কাজ করে দিয়েছি, আমরা যা বলি তা করি। তাই তিনি মনে করেন এখন নাকি রাজ্যে উন্নয়নের কোনো কাজ আর বাকি নেই। তা উন্নয়নের কাজ যদি বাকি না থাকে তাহলে আপনি কি করে বলছেন যে এই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবেন, স্মার্ট ক্লাসরুম চালু করবেন, যেগুলো আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরে গরিব মানুষকে মাথার উপরে ছাদ দেবেন। তো প্রত্যেক বাড়ি তো নির্বাচন ইস্তাহারে এই কথাগুলো থাকে, করেননি তো। তা আবার বলছেন যে সব কাজ করে দিয়েছেন। সব ক্ষেত্রে মিথ্যে, মিথ্যে আর মিথ্যে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা করে দিয়েছেন। শিক্ষকদের চাকরি বিক্রি হয়েছে। আজ বিভিন্ন স্কুলে ভালো শিক্ষক নেই। ইতিমধ্যেই 8,200 প্রাইমারি স্কুল তুলে দেওয়া হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো রয়েছে সেখানে অঙ্ক, বিজ্ঞানের শিক্ষক নেই। গ্রামের ছাত্রছাত্রীরা এখন আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে না, কারণ সেখানে তো সায়েন্স পড়ানোর যোগ্য শিক্ষক নেই। তো তারা আর স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। বাধ্য হয়ে তারা এখন ইতিহাস, কেউ ভূগোল, কেউ পলিটিক্যাল সায়েন্স এই নিয়ে তারা পড়াশোনা করছে, কেউ বাংলা নিয়ে পড়ছে, যে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রাখুক। চাকরি তো হবে না, চাকরির জন্য যেতে হবে বাইরে। যুবকরা বাইরে যাচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা বাইরে গিয়ে পড়াশোনা করছে। পরিযায়ী শ্রমিক হচ্ছে, তার সংখ্যা বেড়েছে, রাজ্যে চাকরি নেই। অথচ তিনি নাকি সব করে দিয়েছেন, উন্নয়নের আর কোনো কাজ বাকি নেই। এর থেকে বড় মিথ্যে কথা, এর থেকে বড় ঢপ আর কি হতে পারে? আসলে ওই যে বললাম, দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে, আর সেখান থেকে এবার আর বেরোতে তিনি পারবেন না। মানুষ এবার ক্ষুব্ধ হয়েছেন, এতটাই ক্ষোভ যে এই তৃণমূল নেত্রীও বুঝতে পেরেছেন। তাই তিনি তার যে প্রার্থী তালিকায় 74 জনকে বাদ দিয়েছেন। কিন্তু বাদ দিলে কি হবে? মানুষ কিন্তু এবার ছেড়ে কথা বলবে না, মানুষ তাকে এবার উপযুক্ত জবাব দেবে। আমার এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। নমস্কার।